ডাকসু নির্বাচন প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। আবাসিক ও খাবার সমস্যার সমাধান সহ নানা প্রতিশ্রুতি। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তার নানাভাবে পেমেন্ট করা হচ্ছে। ছাত্রদল একজন প্রার্থী স্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআরের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনা বিচার হবেই বললেন মির্জা ফখরুল। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু। ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি, স্থানীয়দের ক্ষোভ। ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩। মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর। এবং সবজির বাজারে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগিও ঊর্ধ্বমুখী। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেওয়ার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। আর নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার। এদিকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করছে, ব্যক্তি সার্টিফিকেট পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তার নানাভাবে পেমেন্ট করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানদিবারি হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করে তারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি
তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেন, গুম, খুন, নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। সরকারের সমালোচনা বিরোধিতা করলেই পরিবার থেকে ছিনিয়ে নিয়ে করা হয় পাশবিক নির্যাতন। তাদের কেউ হয়েছেন খুন, কেউ বা হয়েছেন গুম। এখনো ফিরে আসেননি অনেকেই। বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে ভয়ঙ্কর গুমের দেশে পরিণত হয়েছিল রাষ্ট্র। সেসব স্মরণ করে স্বজনের খোঁজে প্লাকার্ড হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ের নির্যাতন নিপীড়নের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। বিগত 1.5 দশকে সব গুমের দায় পতিত সরকার প্রধান শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব আশ্বস্ত করে বলেন, দেশের মাটিতে বিচার হবে তার। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে একথা বলেন তিনি। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে হয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি ভূমিকা জাতির কাছে ক্লারিফাই করবেন, মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে। যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। আর দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে দক্ষিণপন্থীদের ভোট নিয়ে যেতে হবে। 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন। ব্যানার প্লাকার্ড হাতে সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের।
সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। বিগত দিনের মতো প্রচলিত পদ্ধতিতে আর নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট করার আহ্বান জানান তিনি। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের নির্বাচনে দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। অধিকাংশ দল পিআরের পক্ষে, একটা দল বিরোধিতা করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিল উঠল এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে, আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর 300 মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। উদ্বোধনের একদিন পরই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল এলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান তারা। আমাদের ইঞ্জিনিয়ার বলল যে প্রতি পোলে যেটা জ্বলে না, সেই পোলগুলো আপনারা চেক করেন যে আমাদের বাতির সমস্যা না লাইনের সমস্যা। কিন্তু আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি, চোরকে শনাক্ত করা হোক। যারা এই কাজটা করেছে তাড়াতাড়ি যেন এটার একটা তাদেরকে আইনের আওতায় আনা হয়। লাইট ছাড়া তো গাড়ি যানবাহন চলাচল করা অসম্ভব। চুরি করাটা ঠিক হয়নি, এটা মোটেই ঠিক হয়নি। লাইটটা যদি রাতের বেলায় না জ্বলে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য ভোগান্তি হবে। এই ব্রিজ দিয়ে মোটামুটি অনেক জায়গায় যাতায়াত করা যায়। অন্ধকার, রাতের বেলা অন্ধকার হয়ে থাকে, মানুষ তো ভালো ভালো লোক যাতায়াত করবে, একটা দুর্ঘটনাও ঘটতে পারে, ছিনতাই করবে, ডাকাতি করবে, এইগুলো করার জন্য তো এইগুলো করছে।
নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিভুরঞ্জন সরকারের নিথর দেহটি কিন্তু এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে এখন রাখা রয়েছে এবং তিনি যে বৃহস্পতিবার সকালে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এরপরে কিন্তু আর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা কিন্তু প্রাথমিকভাবে তার যে মরদেহের ছবি দেখে তারা রাজধানী ঢাকা থেকে এই মুন্সিগঞ্জ মর্গের উদ্দেশ্যে রওনা হয়ে খুব কাছাকাছি অবস্থান করছেন। এদিকে কিন্তু এই যে কলাগাছিয়া যে পুলিশ ফাঁড়ি, যেটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্তর্গত, তারা কিন্তু দুপুর 2:15টার দিকে এই 999 থেকে ফোন পান যে একটি মরদেহ ভাসছে। সেই দেহটি উদ্ধার করে নিয়ে আসার পরে কিন্তু রমনা থানার সঙ্গে যোগাযোগ হয়। যেহেতু এই যে তার ছেলে রমনা থানায় কিন্তু বৃহস্পতিবার এই সাধারণ ডায়েরি করেছেন, সেই ডায়েরি সূত্র ধরে কিন্তু পরিবারকে অবগত করা হয়েছে এবং এই যে তার মরদেহ ঘিরে কিন্তু এখানে অনেক সংবাদকর্মী এবং তার অনেক সহকর্মীরা, আপনারা জানেন যে 5 দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেন এবং দৈনিক যে আজকের পত্রিকার তিনি জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। তো এই ছিল তার মরদেহ যে ময়নাতদন্ত, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এই ছিল এখান থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। সন্ধ্যার সময় আরও থাকছে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার। 2023 সালে লন্ডন সফরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে তার দল। সবজি, মাছ বা মুরগি কোথাও নেই স্বস্তি। দামের উত্তাপে পড়ছে ক্রেতার হাত। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন বৃষ্টি ও সরবরাহ সংকটকে। দামের উত্তাপে পুড়ছে সবজির বাজার। ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাকরোল, ঢেঁড়স সহ প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। রাজধানীর কারওয়ান বাজারে টমেটো 160 থেকে 170 আর কাঁচামরিচ 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতার নাগালের ভেতরে আছে শুধু পেঁপে ও কচুমুখির দাম। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। যারা আগে 1 কেজি কিনতো তারা এখন হাফ কেজি কিনে। পানি থাকার কারণে সব সবজির দাম বেশি। সব মানুষেরই একটু কষ্টদায়কই চলতেছে। এদিকে বরফ দিয়েও ঠেকানো যাচ্ছে না মাছের বাজারের আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 800 থেকে 900 গ্রামের দর 2000 টাকা। সপ্তাহ ব্যবধানে অন্যান্য মাছের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। সব জায়গা দেখছি কোথায় কম দামে পাওয়া যায়। ইলিশ মাছ আগুন ধরছে। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2200, এই সপ্তাহে বেচতেছি 2400 টাকা। মাছ একবার নদীতে কম একবারে। স্বস্তি নেই মুরগির দামেও। 10 টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। সরকারি অর্থ অপচয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, 2023 সালের সেপ্টেম্বরে লন্ডন সফরে গিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে ও তার স্ত্রী। সফরের সময় সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে বিক্রমাসিংহে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ CID-তে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দেখছেন সন্ধ্যার সময়। এশিয়া কাপের জন্য SSCর কাছে স্কোয়াড জমা দিল BCB। নানা সমালোচনার পর অবশেষে নুরুল হাসান সোহানকে রাখা হচ্ছে এশিয়া কাপের বিবেচনায়। তবে বাদ পড়তে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দল নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এড়িয়ে যাবার পরামর্শ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। শান্তকে অগ্রাধিকার দিলে ভালো হবে, কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ওরা টেস্ট ক্রিকেট খেলছে, ODI খেলছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু এই দেশে এখনও ওরকম তৈরি হয় না যে একজনকে হটিয়ে একজনকে দিয়ে দিবে। তো সেই জায়গায় কিন্তু মাথায় রেখে দলগুলি সাজাতে হয়। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কী লেখা হচ্ছে না লেখা হচ্ছে এগুলি চিন্তা ভাবনা করে যদি আমাদের আগাতে হয়, তাহলে তো আপনাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে ওইটা আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকছে নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআরের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনা বিচার হবেই বললেন মির্জা ফখরুল। এবং বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর হরিলুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।